আর এ নিয়ে আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর সবজুল আমিন, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জয়নুল আবেদিন ফারুক, বিএনপির প্রচার সম্পাদক এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, রয়েছেন নাইমুল ইসলাম খান, সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। চুরি হওয়া $81 মিলিয়ন উদ্ধারই হবে প্রধান কাজ, দায়িত্ব নেওয়ার পর বললেন নতুন গভর্নর। FBI এর কাছে IT ফরেনসিক সহযোগিতা চাইল CID। শেখ হাসিনা বাদে নির্বাচনের কথা বলে বেগম জিয়া হত্যার ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন কিনা জানতে চায় জনগণ, মন্তব্য প্রধানমন্ত্রীর। কাউন্সিল হলেও সবকিছুর সিদ্ধান্ত একজনের উপর দেয়া দলগুলো চিরায়ত সংস্কৃত, মন্তব্য বিশ্লেষকদের। বিষয়টিকে অগণতান্ত্রিক মনে করছে না বিএনপি নেতারা। আদালত অবমাননায় দুই মন্ত্রীকে আবারও হাজিরা দিতে হবে 27 মার্চ। শুনানিতে প্রধান বিচারপতি বললেন মীর কাসেমের মামলা থেকে তিনি সরে গেলে দেশে দাঙ্গা বেঁধে যেত। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বেঙ্গালুরুতে টাইগারদের অনুশীলন, বিশ্ব আসরেই তাফসিরকে দলে ফেরাতে তোড়জোড় দিচ্ছে। আমরা ফিরে আসছি আমাদের আলোচনায়। আমরা জানলাম যে দীর্ঘদিন পর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হলো এবং এই কাউন্সিলে যদিও কিছু নতুন কথা বেগম খালেদা জিয়া বলেছেন। তিনি দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গড়ার কথা বলেছেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের আনার কথা বলেছেন, ভিশন 2030 অর্থাৎ বলেছেন 2030 সালের মধ্যেই দেশকে তিনি উচ্চ মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার আছে, ইত্যাদি ইত্যাদি কিছু হয়েছে। কিন্তু আসলে কি কাজের কাজ কিছু হয়েছে কিনা আমরা কিন্তু দেখলাম যে ঘটা করে বিএনপির চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন হয়ে গেল। জমিরুদ্দিন সরকারকে চেয়ারম্যান করে একটা নির্বাচন কমিশন হলো এবং এটা বেশ তোড়জোড়ের সাথে হয়ে গেল, যদিও তারা দুজনই কি বলবো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। কিন্তু আর কোনো পদে কোনো নির্বাচন বা মনোনয়ন কিছুই হয়নি। এমনকি যেটি আশা করা যাচ্ছিল যে বিএনপির যে মহাসচিবের পদটি হয়তো এবার ভারমুক্ত হবেন মির্জা ফখরুল আলমগীর, সেটাও কিন্তু হলো না। তা আসলে আমরা এই কাউন্সিল থেকে কি পেলাম, কিছু কি পেলাম? আমি প্রথমেই আসতে চাই জয়নুল আবেদিন ফারুক আপনার কাছে। আপনাকে ধন্যবাদ মুর্শিদ ভাই। আমার শিক্ষক যার সাথে একই সময়ে 1/11 সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে একই রুমেই ছিলাম, শ্রদ্ধা জানাই আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব সম্পাদক নাইমুল ইসলাম খানকে। সাময়িক টিভির দর্শক শ্রোতা অনেকদিন পর আপনার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমাদের যে কাউন্সিল এই বিষয়ে কথা আপনি শুরু করেছেন, দুঃশাসন দুর্নীতি হবে শেষ, গণতন্ত্রের বাংলাদেশ, এই স্লোগান দিয়ে অনেক বাধা বিপত্তি অতিক্রম করেই গতকালকে ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে আমাদের কাউন্সিল সম্পন্ন করতে পেরেছি। যদিও স্থান সংকুলান হয়নি, বাইরে আমরা প্যান্ডেল করতে পারিনি, অনুমতিটা একটু দেরিতে হয়েছে, বাইরে সরার্দি উদ্যমটা ব্যবহার করা। একটা ছোট্ট পরিসরে প্রায় 3000-এর মতো কাউন্সিলর ডেলিগেটস বাদে দেন, শ্রোতা দর্শক যারা আসবে দেখতে, সেটাই বাদে দিলাম মোর্শেদ ভাই। একটা বৃহত্তম রাজনৈতিক দল যারা 3বার বাংলাদেশের ক্ষমতায় ছিলেন এবং যার মতো একজন মুক্তিযোদ্ধা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমরা যেটা বলি, কে গ্রহণ করলো বা করলো না সেটা আমাদের বিবেচ্য বিষয় না। সেখানে আপনি কতগুলো কথা তুলেছেন যে আপনার প্রাপ্তি এবং বিএনপির চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আমি শুধু আপনাকে মোর্শেদ ভাই সময় টিভির দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই, মনে করিয়ে দিতে চাই আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে
যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব পর্যায়ে দীর্ঘদিন থেকেই আসলে এই পদটার কোনো পাত্রেও থাকে না, কোনো নির্বাচনে অনুষ্ঠিত হয় না, এটা রেওয়াজ হয়ে আসছে। যেহেতু বেগম খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, আমাদের নেতা তারেক রহমানও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, যেহেতু এখানে কোনো প্রার্থী নাই, এই পদের জন্য কেউ প্রার্থী হন নাই, সে কারণে রেওয়াজ অনুসারে অতীতের মতো যে আমাদের কাউন্সিলররা স্বল্প পরিসরে সবাই আমাদের নেত্রীকে আমরা সমর্থন দিয়েছি যে আপনি প্রধানতন্ত্র মোতাবেক আপনাকে দায়িত্ব দেওয়া হলে এই কমিটিগুলো আপনি করবেন। আপনি দেখেছেন অতীতেও 2-4 দিন পরে প্রথমে মহাসচিব, তারপর স্ট্যান্ডিং কমিটি, তারপর সম্পাদক মন্ডলী, আস্তে 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 স্তরে স্তরে উপদেষ্টা বা চেয়ারম্যান এগুলা নিয়ম দেওয়া হয় বা মনোনীত করা হয়। আমি আশা করি যে আমাদের অচিরেই সেটা আমাদের নেত্রী যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে নিয়ে যাবেন। গণতান্ত্রিক আন্দোলন, অনেকে বলে, আমি গতকালকে আমার ভাইয়ের সাথে 71-এ একটা সংযোগে ছিলাম, কিন্তু জানালে মনে হয়, সেখানে আমি একটু কথা বলেছি যে সকলেই বলে যে আমরা ব্যর্থ, আন্দোলন করতে পারি না, কিন্তু ব্যর্থতা কি কারণে, আমরা কেন ব্যর্থ হলাম? গতকালকে আমরা 6 বছর পরে সম্মেলন করলেও গতকালকে যে উৎসাহ উদ্দীপনা দিয়ে নেত্রী যে বক্তব্যটা দিয়েছেন বা 1 ঘন্টা 14 মিনিটের মতো, সেখানে আপনি 2-1টা শব্দ উল্লেখ করেছেন, ভীষণ, 2 কক্ষ, এই বিষয়গুলো আমাদের নেত্রী আবার কাউন্সিলে বলেছে যে আমরা এই জিনিসটা আমরা উপস্থাপন করেছি জাতির কাছে উদ্বোধনী ভাষণে, এবং আমরা অচিরেই আমরা এই 2 কক্ষ বিশিষ্ট এবং ভিশন 2030 কেন করা হলো সেটা একটা আলোচনা করে আমরা বিশদ ব্যাখ্যা দিয়ে একটা গণমাধ্যমের মধ্যে আমরা প্রকাশ করব। সে বিষয়ে এখন আমি আর এই পর্যন্ত স্থগিত রাখতে চাই। আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা, দীর্ঘদিন পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে ধানের শীষের কারণে, জিয়াউর রহমানের কারণে, খালেদা জিয়ার কারণে, সেখানে আমি মনে করি যে 2 কক্ষ বিশিষ্ট যে সংসদ করতে চেয়েছেন, উচ্চ একটা কক্ষ, নিম্ন কক্ষ, সেখানে উনি বলেছেন ক্ষমতা প্রধানমন্ত্রী যেটুকু। আমি এইটুকু বলতে চাই যে আমার সাথে আমার 2 বড় ভাই একমত হবেন কিনা আমি জানি না, আমি একটা বিষয়ে কালকে আমার এই ক্ষুদ্র রাজনীতির অভিজ্ঞতা মনে হলো যে 2 কক্ষ বিশিষ্ট যদি পার্লামেন্ট করা হয় এবং যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা সংসদের উপর হস্তান্তর করা হয়। আমরা আজকে সংসদীয় রাজনীতি প্রচলন করেছি 1991 সালে, কার সাথে বসে? 2 নেত্রী প্রধানমন্ত্রীর ওয়েটিং রুমে বসে, সব সিনিয়র নেতারা, তখন জিল্লুর রহমান সাহেব, আব্দুস সামাদ আজাদ, আমার মনে হয় আমি আজকে বসেছিলাম, যে একটা ঐক্যমত্যের ভিত্তিতে দীর্ঘ 9 বছর স্বৈর শাসনের পতন ঘটিয়ে 2 নেত্রী একসাথে বসে এই সংসদীয় রাজনীতি প্রবর্তন করা হয়েছে। অতীত কথা আমি যেতে চাই না, যদি কথা প্রসঙ্গে আসে সেটা আমি বলবো, আমি বেশি কথা বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে আমার নেত্রী এখন বোঝাতে চাচ্ছেন যে যদি আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা আমরা কাটেল করে সংসদের হাতে অর্পণ করি, আমার মনে জাতি আরো উন্নত হবে। এবং উচ্চ কক্ষে এই যে পেশাজীবী লোকেরা, আমার 2 পাশে 2 জন, একজন সদস্য শিক্ষক আর একজন গণমাধ্যমের অত্যন্ত ব্যক্তি সম্পন্ন লোক, এদেরকে যদি উচ্চ কক্ষে বিভিন্ন শ্রেণী গোষ্ঠী পেশাজীবী, এদেরকে যদি সংস্কৃতি ব্যক্তিত্ব, এদেরকে উচ্চ পরিষদে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে একটা আদর্শগত অনেক কথাই বেরিয়ে আসবে এদের মন থেকে, সেটা আমি মনে করি যে এটা হওয়া উচিত এবং এদের ডিটেলস পরে আসবে। এ বিষয়ে এখন আর এইটুকুর মধ্যে আমি আলোচনা করতে চাই, যদি আলোচনা আসে আমি উত্তর দেব। তবে আমি শ্রদ্ধেয় সম্পাদক এবং শ্রদ্ধেয় শিক্ষকের কাছে একটা বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রীর ভাষণের পর আজকে পত্রিকায় এবং তাৎক্ষণিকভাবে কালকে আওয়ামী লীগের মতো একটা পুরনো রাজনৈতিক দল, যারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, স্বাধীনতার সপক্ষের শক্তি বলে প্রচারিত করেন, তারা একটা নেত্রীর ভাষণের পরে কি কথাগুলো বলেছেন, এই বিষয়গুলো যদি আমাদের শ্রদ্ধেয় 2 জন আজকের আলোচক আলোচনা করেন বা প্রশ্ন করেন, সেটা আমি উত্তর দিতে যাব। আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। একটা উদাহরণ আমি দেখি যে আমার ভাইয়ের পত্রিকায়, অত্যন্ত এই পত্রিকাটা আমি পড়ি, বিশেষ করে এডিটোরিয়ালটা আমার খুব ভালো লাগে, যে
দাওয়াত পেয়েছেন, দাওয়াত পাননি। গতকালকে আমার সাথে ওনার একটু কথা নিয়ে হয়তো ভুল বোঝাবুঝি করতে পারে, সেটা পরে আমি বুঝতে পেরেছি। একটা দলের কার্যালয়ে যদি আমার সহকর্মী এবং একটা সমাজসেবা সম্পাদক মন্ডলীর সদস্য সহ 4 জন একটা চিঠি উপসম্পাদকের কাছে পৌঁছে দেওয়ার পরে যে দলে ক্ষমতাসীন দল তাদের রাজনৈতিক কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রীর কাছে যে দাওয়াতটা পৌঁছে দিলাম, সেই দাওয়াতটা সেই কার্যালয়ে কেন প্রেরণ করলেন না, কেন এই দাওয়াতে আশীর্বাদ পেলেন না, এটার মতো এত বড় ব্যর্থতা আমি মনে করি আওয়ামী লীগের মতো দল করা উচিত ছিল না। তারা প্রতিনিধি পাঠাক না পাঠাক, আমার মনে পড়ে চীন মৈত্রী সমিতিতে এখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমাদের যে 5ম কাউন্সিল অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছে, সেখানে তারা আমাদের উকিল কি নাম অসীম উকিলের নেতৃত্বে একটা প্রতিনিধি দল গিয়েছে। আমি তাকে রিসিভ করেছি, নিয়ে বসিয়েছি, সম্মান করেছি। আজকে তারা পাঠাক না পাঠাক, কিন্তু একটা চিঠি পাইলাম না, এটা তাদের ব্যর্থতা। তাই মনে করি এই ক্ষুদ্র একটা চিঠির ব্যর্থতায় আর এত বড় একটা বৃহত্তম 16 কোটি মানুষের দেশে 2008 সালে মঈন আহমদ ফখরুদ্দিন নির্বাচনের পরেও যে ঘটনাগুলো ঘটেছে, সেই নির্বাচনে আমরা গণতন্ত্রের সপক্ষে এবং গণতন্ত্র টিকিয়ে রাখে এবং যেন আরেকটি ওয়াল সৃষ্টি না হয়, আবার পেছনে দরজা দিয়ে যেন আবার গণতন্ত্রের আঘাত না আসে, সেই কারণে অল্প সংখ্যক সংসদ সদস্য নিয়ে সেদিন আমরা শপথ করেছি। এবং পার্লামেন্ট হিসেবে আমার মনে পড়ে, আমি তখন প্রধান বিরোধী দলের হুইপ ছিলাম, প্রধান হুইপ ছিলাম। সেদিন নেত্রী ভাষণটা আপনাদেরও মনে আছে, আমাদের মনে আছে। আমি উল্লেখ করে সামনে হচ্ছে, উনি একটি কথাই বলেছে, যেন বাংলাদেশে আবার শেখ হাসিনা, আবার যেন বেগম খালেদা জিয়া, আবার যেন নেতৃস্থানীয় রাজনীতির নেতারা, ব্যবসায়ীরা যেন হয়রানি না হয়, সাধারণ মানুষ যাতে হয়রানি না হয়, আমরা এটাকে সমর্থন করার জন্য আপনাকে চেয়েছি। জি, সেজন্য আমি মনে করি যে আমাদের যেসব পদক্ষেপগুলা যারা আজকে ভুল বলতে চায়, যুক্তি তর্ক উপস্থাপন করে যদি আমি পরাজিত, আমি স্বীকার করব, আর যদি তারা পরাজিত তারা স্বীকার করে নেই। তাই আমি মনে করি দাওয়াত পাওয়ার পরও দাওয়াত পাই নাই এই শব্দটা বলে সরকার পরিচালনা যেরকম ব্যর্থ, এই চিঠিটা আশরাফ ভাইয়ের কাছে পৌঁছানোটা ব্যর্থতা, একই কাজ। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর সদরুল আমিন, আপনার কাছে আসবো। আপনি কি মনে করেন, মানে এই দীর্ঘদিন পর এই কাউন্সিলের মধ্য দিয়ে কি বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারবে? বা বিএনপি ঘুরে তো দাঁড়ানোর ব্যাপার, আপনার বিএনপি আছে যথেষ্ট জনপ্রিয় দল, ঘুরে দাঁড়ানোর ব্যাপার প্রশ্ন থেকে আসে না, বিশ্বাস হতে যায়নি। বিএনপি অলরেডি আছে, গ্রাস লেভেলে প্রচুর সাপোর্ট, যে কোনো মিটিংয়ে আমরা দেখি যদি বাধা না পায়, যেরকম জনসমর্থন তাদের আছে, পার্টি হিসেবে এক্সিস্ট করছি না, জনসমর্থন আছে, কিন্তু সেই জনসমর্থনটা এখন ভাগাতে পারবে কিনা, তার না যদি দেন আপনারা কেউ সেটা অন্য কথা। যে কোনো সময় দাঁড়ানো তো আছি, বিএনপি মধ্যে জনপ্রিয় দল, আওয়ামী লীগ যদি কেউ দাঁড়াতে পারবে কিনা, মানে আমি রিডান্ডেন্ট কথা, এটা দাঁড়াতে অবশ্যই দাঁড়াতে আছে। যে কোনো ওরা সমস্যা ওরা মোকাবেলা করার শক্তি আছে, আমি মনে করি সেটা। আর প্রাপ্তির কথা বলেছেন, প্রাপ্তি তো আমরা মনে করি গতকাল যেটা হলো কাউন্সিল অধিবেশন যেটা হলো, এটা প্রাপ্তির কাছে আছে, কিন্তু আমি মনে করি যদি এটা শুধু 2 জন যে নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতা, যদি আর বাকি নির্বাচিত হলেন না হলে ভালো হতো, আমি খুশি হতাম। স্পেশাল সেক্রেটারি জেনারেল হতেন, আমি খুব খুশি হতাম। সব পার্টির স্ট্র্যাটেজি থাকে একটা, স্ট্র্যাটেজি তাই সমস্যা, অন্য পার্টি যদি একই হয়, এটা আমার খুব পছন্দ বলে তা না, কিন্তু হচ্ছে কিন্তু তাই, এখানে সব দলই কিন্তু একই জিনিস হচ্ছে, এটা ওই ঘোষণা করবে, সেটা এক জিনিস। আর হচ্ছে যে বিএনপি যে সবাই কন্ডেম করতে, নিন্দা করতে হচ্ছে, তারা এখন অন্যদিকে চলে যাচ্ছে, ডিরেল হচ্ছে এখানে, তাই না, দেশকে সন্ত্রাস ছেড়ে নিচ্ছে, সেটা তো মনে হয় প্রচুর স্পষ্টভাবে তারা বলেছেন কি করতে চান, সুষ্ঠু রাজনীতি অনেক একটা চালনা করতে চান, এখানে দেশে চলে, সবাই যদি গ্রহণ করে। তিনি বলেছেন, তিনি কিছু তো আছে মনে সরকারের যেটা ভিশন 2023 কথা বলে, সেটা বাধা দিয়ে দেয় যে আপনাদের যা ছিল খুব ভালো লাগছে আমার কয়েকটি কথা, কতগুলো জিনিস মানে আওয়ামী লীগ কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে 2021 সালের মধ্যে দেশকে
উচ্চ মধ্যম আয়ের দেশে নিয়ে যাবে, সেখানে বিএনপি বললো 2030 সালের কথা। এটাকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি সেটা মনে করছে আওয়ামী লীগ সম্ভব হয়তো না, আপনি যা বলেছে এটা বিএনপি সম্ভব না। সেই পার্টি তো নিশ্চিত জানে, যদি আপনি বলেছেন বিএনপি সে নিশ্চিত জানে, কেন 9 বছর কেন বাড়িয়ে বললো। আমি যেটা আমার ভালো লাগছে জিনিসটা বলতে প্রথম দিকে তিনি বললেন, কিন্তু সেরা মনে ফজলুর কথা বললেন, সারাদ সাহেবের কথা বললেন, ভাসানের কথা বললেন, বঙ্গশেখ মুজিবের কথা বললেন, সবার প্রতি কন্ট্রিবিউশন স্বীকার করছে। এটা কিন্তু দারুণ জিনিস একটা, আমাদের দেশে কিন্তু স্বীকার করি না কেউই। আর তো ভালো এর আগেও কিন্তু স্বীকার না, এমনকি তুমি এবার মাদার জেরা করতে গিয়েছিল, আমি জানি অনেক জানি, সেটা কিন্তু কোনো হয় না, কিছু প্রতিষ্ঠিত হয় না। আর তো হলো যে জিনিসটা বললে সবাই মনে করে এটা ইন্টিরিয়ার দল স্পষ্ট করে তিনি বলেছে, সেই কথাগুলো বলেছেন যে এখানে কোনো এই দেশ থেকে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগ্রাম চলবে না, এখান থেকে আমি সবার সাথে একটা সুন্দর একটা আমরা সত্য মানে কি বলে সম্পর্ক রক্ষা করবো। খুবই কিন্তু হেলথি জিনিস, সেগুলো আমি লক্ষ্য করবো, এই জিনিসগুলো তিনি বলেছেন। আর তো হলো উনি সংঘাত চান না, উনি এখন দেশে কোনো যে বিশৃঙ্খল সেটা চান না। এগুলো তো দারুণ জিনিস আমি মনে করি। যে এতদিন পরে আমি খুব সুন্দর বক্তৃতা শুনলাম, আমি খুবই ভালো লাগছে। এবং দেশের লোক, যদিও আমরা অনেকে বলি যে ওরা, আমি নিজে হতে বলতে পারি যে কেন ওরা সবাই কাউন্সিল সব নির্বাচিত কেন করলেন না, লোকের তো দায়িত্ব তো দেওয়া হলো, কাউন্সিল তো দায়িত্ব দিয়েছেন করার জন্য, লিগালি কিন্তু হয়েছে, ব্যাপারগুলো হয়েছে। আর যদি কেউ যদি বলে এটা যে ওনার এটা একটা কাউন্সিল হয়েছে, তাতে সব মনে করেন সবাই তো উৎসাহ উদ্দীপনা নিয়ে ধন্যবাদ। আমাদের সাথে একজন ফোন নিয়ে আছেন একজন দর্শক, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমি কিন্তু সৌদি আরব থেকে, বাড়ি কিন্তু নোয়াখালী সদর থানা। জি জি বলুন। আমার প্রশ্নটা হলো জানা আব্দুল ফারুক সাহেবের কাছে। জি, আমার প্রশ্নটা হলো যে গতকালকে যে কাউন্সিলটা হয়েছে, এটা কি দেশের জন্য কোনো উপকার আসবে, নাকি বিএনপির জন্য উপকার হবে, নাকি আবারও বিভিন্ন ধরনের নেতা কর্মীদেরকে ক্ষমতা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করবে? ধন্যবাদ ফারুক ভাই। উত্তর সাথে সাথে আমি দিতে চাই, নোয়াখালীর সদর সে সুদূর আল্লাহর ঘরের কাছ থেকে যে প্রশ্ন করেছেন, প্রশ্নকর্তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমিও নোয়াখালীর সন্তান। আপনার আল্লাহ পাক আপনাকে অনেক ভালো রাখুক এবং সুস্থ রাখুক। আপনি জিনিসটা বুঝতে মনে চেষ্টা করেন নাই যে কাউন্সিল কার? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। সে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কর্মকর্তা নির্বাচনের পর যে কর্মসূচি প্রণয়ন করা হবে এবং যে কর্মসূচিকে দেওয়া হবে সেটা দলের এবং দেশের জন্য, সেটাও বেগম খালেদা জিয়া কালকের উদ্বোধনী ভাষণে বলেছেন যে এই আমরা করব, এবং এই করার জন্য যে লোকগুলোর প্রয়োজন, যে নেতাগুলোর প্রয়োজন, তাকে নির্বাচন করার দায়িত্ব আমরা ওনাদেরকে অর্পণ করেছি। ধন্যবাদ সৌদি প্রশ্ন করতে। ধন্যবাদ। আমি এখন নাইমুল ইসলাম খান, আপনি কি বলেন বিএনপির কাউন্সিল নিয়ে আপনার মতামত? আমার মনে হয় বিএনপির কাউন্সিলটাকে, বিএনপির যে ট্রানজিশনাল ফেজ চলছে এটারই ধারাবাহিকতা, এবং ধারাবাহিকতা আমি বলবো এই ট্রানজিশনের একটা সেলিব্রেশন হয়েছে। আর তাদের যে সাংগঠনিক গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা, যেটা দীর্ঘদিন হতে পারছিল না, সেই বাধ্যবাধকতাটা দাপ্তরিকভাবে সম্পন্ন করতে পেরেছেন। এটা কতটা গণতান্ত্রিক হয়েছে, কতটা হয় নাই, আমাদের রাজনৈতিক দলগুলির আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, এটা তো আমাদের একটা বৃহৎ আলোচনার বিষয়। সেই ভিত্তিতে মাপলে এটা নিয়ে আমরা পরতে পরতে উইকনেসেস আলোচনা করতে পারবো। বিশেষ করে আমি যদিও তারেক রহমান এবং খালেদা জিয়ার লেভেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যাওয়াটা আমার কাছে মোটেই অস্বাভাবিক কিছু মনে হয় না, কারণ তাদের অবিসংবাদিত অবস্থান তাদেরকে এই নিশ্চয়তা দেয়। কিন্তু অন্য পর্যায়ে যে নির্বাচনটা দিলে একটা যে একটা সুস্থ প্রতিযোগিতার ভিতর দিয়ে গণতান্ত্রিকভাবে বিভিন্ন লেভেলের নেতা নেত্রী নির্বাচিত হতো, এই সুযোগটা হয় না। না হওয়ার ফলে যেটা হয়, এখানে যেমন শীর্ষ পর্যায়ে হাসিনা, খালেদা বা তারেক, খালেদাই ধরেন 1 নম্বর ব্যক্তি। এরপরে কি হয়, কনস্টিটিউয়েন্সি লেভেলেও এক একজন খালেদা জিয়া তৈরি হয়, এবং তারা বলেও, হ্যাঁ, আমাদের এলাকায় বিএনপির যিনি প্রধান তিনি বলেন আমি দেবিদ্বারের খালেদা জিয়া, এবং উনি তখন ওনার ইচ্ছাটা বাকিটার উপরে চাপান। সেটাই হচ্ছে বিপজ্জনক, যে আমাদের ওইভাবে গণতান্ত্রিক চর্চা হয় না। বা
আমি যেটা দেখি যে গত সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্ব পর্যন্ত 93 দিনের যে রাজনৈতিক সহিংস কর্মসূচিতে বিএনপি ব্যতিব্যস্ত ছিল, সেখান থেকে মুক্ত হয়ে একটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে এখন আমরা প্রায় আলোচনা করি যে একটা সুস্থ রাজনৈতিক আবহাওয়া বিরাজ করছে, সুবাতাস বইছে রাজনীতিতে। আমি দেখি যে এই সুবাতাসেরই আরেকটু মানে সেলিব্রেটরি সুবাতাসটা আমরা দেখলাম, এবং এইটার ভেতরে খালেদা জিয়ার বক্তব্যের ভিতরে আমরা কিন্তু চূড়ান্তটা পাইনি। এটা খসড়া, উনি বলেছেন চূড়ান্ত রূপরেখাটা পরে দিবেন, কিন্তু খসড়াতে উনি একটা ওনার নেতা কর্মীদেরকে আশ্বস্ত না বলে আমি আর একটু বেশি বলবো, তাদেরকে একটু বোস্টার করা, তাদেরকে একটু প্রণোদনা দেওয়ার চেষ্টা করেছেন যে কিভাবে তিনি আবার জনগণের পক্ষ হয়ে নির্বাচিত হয়ে সরকারে যাবেন এবং সেই যাওয়ার পর কি করবেন, এইগুলি এটা বোঝানোর চেষ্টা করেছেন। এবং এখানে খুবই কিছু মানে খুবই কার্যকর কিছু স্ট্র্যাটেজিজ এখানে দেওয়া হয়েছে। আমি খুব বিস্তারিত যাব না, যেহেতু এখানে শেয়ার করে কথা বলতে হচ্ছে, সময় কম। এখানে বিভিন্ন জনগোষ্ঠীকে, বিভিন্ন রকমের গোষ্ঠীকে সন্তুষ্ট করে তাদের সমর্থন নেওয়ার, ভোটার নয় অন্যান্য প্লেয়ার, যেমন ধরুন সিভিল সোসাইটির দাবি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, অ্যাড্রেস করেছেন। দ্বিকক্ষ বিশিষ্টের দাবি, এটা আমাদের মানে বিভিন্ন পর্যায় থেকে আছে, বিভিন্ন রাজনৈতিক দলেরও আছে, উনি সেটাকে অ্যাড্রেস করেছেন। এই যে পার্লামেন্টের সাথে হোক, প্রেসিডেন্টের সাথে হোক, ক্ষমতার ভারসাম্য, এটাও কিন্তু প্রায়ই খুব প্রচুর আলোচিত পপুলার দাবি। এই দাবিটা মানে আওয়ামী লীগ মানার আগে বিএনপি এটা এগিয়ে নিয়ে যাবার ঘোষণা দেওয়া, এগুলি কৌশলগতভাবে অনেককে পশ্চিমা দেশগুলি যারা এখনো আওয়ামী লীগকে আমি মনে করি যে প্রায় বিব্রতকর পরিস্থিতিতে ফেলে ছোট ছোট প্রশ্ন তুলে অ্যাবাউট দি ফিউচার ইলেকশন, ডায়ালগ, মানে ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে, ওই জায়গাটাতে ওই পশ্চিমা দেশগুলি কে সন্তুষ্ট করা, তাদেরকে মানে কনফিডেন্সে নেওয়া, এমনকি ভারতকেও কনফিডেন্সে নেওয়ার জন্য যদি দেখেন কানেক্টিভিটির ব্যাপারে স্ট্রংলি বলা, এই দেশে সহিংসতাকে প্রশ্রয় না দেওয়ার কথা স্ট্রংলি বলা, এই সমস্ত কিছু দিবেন। বিজেপির যদিও অত্যন্ত নিম্ন পর্যায়ের একজনের একটা বাণী প্রচার করা হয়েছে, তাও এটা একটা থিন লাইন যে তাদের আছে যোগাযোগ যে তারা করতে পারেন, এগুলি দেখানোর ভেতর দিয়ে এক ধরনের কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করা হয়েছে নেতা কর্মীদের, যারা বিগত 3 বছরের বিভিন্ন পর্যায়ের তথাকথিত আন্দোলন সংগ্রামে ক্ষত বিক্ষত হয়েছে, শারীরিকভাবে হয়েছে, আর্থিকভাবে হয়েছে, জেলখানায় কিংবা পলাতক অবস্থায়। তাদের জন্য, তাদের হিলিং এর জন্য যেটা সময় দরকার এবং মানসিকভাবে যে উৎসাহ উদ্দীপনাটা থাকা দরকার, সেটা একটা সেলিব্রেটরি মুডে করা হয়েছে। সুতরাং এটা আমার মনে হয় বিএনপির রাজনৈতিক গতিধারায় এটার একটা ইতিবাচক কন্ট্রিবিউশন থাকবে। এটা অনেক বড় কিছু হয়তো হয় নাই, কিন্তু আমি বলছি ওই যে সুবাতাস বইছে যেটা, সেই সুবাতাসটা যাতে অব্যাহত থাকে ভাবে এগিয়ে যায়, সেটা আমার কাছে মনে হয়েছে সেটা এই কাউন্সিল থেকে তারা অর্জন করার চেষ্টা করেছেন। আমি আসলে এই যে বিভিন্ন স্তরের মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা, সেই যে ওই যে ন্যায়পালের কথা বলা, এই যে মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলা, এই বলাগুলি উনি কিন্তু অনেকগুলি বলেছেন, এরকম অনেকগুলি যেগুলি একটা ন্যাচারাল ডিমান্ড আছে, কিন্তু এটা পুরোপুরি বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনটা এখনো হয় নাই। বিশ্বাসযোগ্যভাবে হয় নাই যেহেতু আবার উনি বলেছেন এটা চূড়ান্ত না, সুতরাং আমরা অপেক্ষা করব চূড়ান্ত পর্যায়ে এটা বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন হয় কিনা। একটা উদাহরণ দেই, যেমন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, তো তাদের সময়ের দুর্নীতির ব্যাপারে দুঃখ প্রকাশ করা, আমাদের জ্ঞাত বা অজ্ঞাতে কোনো দুর্নীতি আমরা দুঃখিত, কিংবা যদি মনে করেন এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যে বিএনপির আমলে র্যাব সৃষ্টি হওয়ার আগেও আমরা যেগুলি জানি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, এর জন্য তাদের দুঃখ প্রকাশ করা, বা অন্তত পক্ষে কোনো না কোনো ভাবে এর অনেস্টিটা বোঝানোর জন্য, সিরিয়াসনেসটা বোঝানোর জন্য কিছু একটা করতে হবে। সেটা আমরা ফাইনাল ডকুমেন্টেশনে যদি অ্যাবসেন্ট দেখি, আমার মনে হয়
সেটা তখন আমরা সমালোচনা করব। আর আরেকটা কথা হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবৎ বলছি 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, বাইরে রাখা হয়েছে কৌশলে বিভিন্ন গোষ্ঠী, শুধু বিএনপি না, জাতীয় পার্টি অনেকে মিলেই আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখতে পেরেছে। এই আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে থাকার কারণে তার যে রাজনৈতিক, দেশের যে রাজনৈতিক সাংস্কৃতিক এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল, যেটা আওয়ামী লীগের নীতি কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, সেরকম অনেক মৌলিক অ্যাডজাস্টমেন্ট আওয়ামী লীগকে করতে হয়েছে। সংক্ষেপে বলি, মিলিটারিকে কিভাবে অ্যাড্রেস করা হবে এটা বিএনপির কাছ থেকে নিয়েই আওয়ামী লীগ আরো বেশি করে করেছে। ইসলামকে নিয়ে কি করবে এটা আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে নিয়ে আওয়ামী লীগ আরো মাস্টার শট দিয়েছে এই সমস্ত ক্ষেত্রে। তারপরে এরও আগে বিএনপি যখন মুক্তবাজার অর্থনীতি অলরেডি চলে গেছে, আওয়ামী লীগ কিন্তু একটু দেরিতে মুক্তবাজার অর্থনীতিতে গেছে। বাংলাদেশি জাতীয়তাবাদটা একটু ভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগ গ্রহণ করে নিয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্তের মাধ্যমে। এই যে আওয়ামী লীগ অ্যাডজাস্ট করতে হলো, তাকে রাজনৈতিকভাবে আবার কার্যকরভাবে ফিরে আসার জন্য, সফলভাবে ফিরে আসার জন্য আমার ধারণা বিএনপির এখন দায়িত্ব হয়ে পড়েছে এই যে গত 9 বছর, তৎকালীন 21 বছরে যে রিয়েলিটি তৈরি হয়েছিল, এবার কিন্তু 5-7 বছরে তার চাইতেও কঠিন রিয়েলিটি। কেন 7 বছরে এত কঠিন হলো? কারণ এখানে মিডিয়ার এক্সপ্লোশন, সোশ্যাল মিডিয়ার এক্সপ্লোসিভ গ্রোথ, এর কারণে আগের মতো সময় বেশি লাগে না এনভায়রনমেন্ট বদলে যেতে। এই যে এনভায়রনমেন্টটা বদলে গেছে, সেখানে শুধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানানো, 4 জনের একজন হিসাবে তাকে জাতির জনক না বলা, 15ই আগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালন করা, 21শে আগস্টের ব্যাপারে কিছু না বলা, আমি যুদ্ধাপরাধীদের ব্যাপারটাতে আরো সুস্পষ্ট অবস্থান না নেওয়া, পাকিস্তানের সাথে দেনা পাওনা সহ নানান বিষয়ে সেখানে যে যুদ্ধাপরাধী যা আছে তাদের বিচারের ব্যাপার, এইগুলির ব্যাপারে তাদেরকে একটা অবস্থান অ্যাডজাস্ট করতে হবে। আমি বলছি অ্যাডজাস্ট, কিভাবে কতদূর করবে সেটা দেখার বিষয়। আমি উদাহরণ হিসেবে বলি কিরকম অ্যাডজাস্টমেন্ট হতে পারে। 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন যদি উনি মনে করেন, ওনার যেহেতু কয়েকটা জন্মদিনের তারিখ আমরা বিভিন্ন সময় পেয়েছি, আমি মনে করি 15 তারিখও একজন মানুষ খালেদা জিয়া জন্মদিন পালন করতে পারেন। কিন্তু একজন জাতীয় নেত্রী খালেদা জিয়া 15ই আগস্টের এরকম একটা নির্মমতার দিনে সেলিব্রেট করতে পারেন কিনা সেটা নিয়ে কিন্তু আমাদের সংশয় আছে। তো সেটারও আমি সমাধান দেখি। সমাধানটা কিভাবে মোর্শেদ ভাই? যে সকালবেলা উঠে খালেদা জিয়া 32 নম্বরে চলে যাবেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিবেন, তার জন্মদিন উপলক্ষে বাইরে এসে সাংবাদিকদের কাছে জানাবেন যে এই হত্যাকাণ্ড কতটা নির্মম এবং অগ্রহণযোগ্য, এবং বঙ্গবন্ধুর প্রতি এটা শ্রদ্ধা জানিয়ে তারপরে যদি দুপুরের পরে যে কোনো সময় ওনার কনভিনিয়েন্টলি আয়োজন করে জন্মদিন করেন, আমার বিশ্বাস এটা আওয়ামী লীগ বা অন্য কারো মনে ওইভাবে আঘাত সৃষ্টি করবে না। আপনি যদি মনে করেন যে জিয়াউর রহমানকে আওয়ামী লীগ মূল্যায়ন করে না, আমি বলবো যে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হিসেবে আনার জায়গাটাতে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। বঙ্গবন্ধুকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আলাদা করে, এটা একটা আলাদা বিষয়, ওনার সাথে তুলনীয় আর কিছু নাই, যেটা হান্নান শাহ কয়েকদিন আগে ক্লিয়ার করেছেন বিএনপির পক্ষ থেকে। তো জিয়াউর বঙ্গবন্ধুর কথাটা শেষ করলে তারপরে তারা কিন্তু দম নিয়ে জিয়াউর রহমানের মর্যাদার জন্য অনেক কিছু করা যায়। এবং আমি লক্ষ্য করে দেখেছি এবং আমি নিজে একটু রিসার্চ করে দেখেছি আওয়ামী লীগের ডকুমেন্টেশন থেকে, যে আওয়ামী লীগ নিজে যতটুকু জিয়াউর রহমানকে মর্যাদা দেয় ইন ডকুমেন্টস, সেটা বিএনপির দেওয়া মর্যাদার সাথে খুব সামান্য পার্থক্য। ওই একটা জায়গায় পার্থক্য। কোথায়? ওই ঘোষণাটা, এটা কি স্বাধীনতার ঘোষণা না স্বাধীনতার ঘোষণার পাঠক? আমার ব্যক্তিগত মত, আমি দেখি এটা আসলে মাঝামাঝি একটা। এটা যদি প্রোক্লেমেশন অর্থে ধরেন, জিয়াউর রহমানের ঘোষণাটা প্রোক্লেমেশন হতে পারে না, কারণ তার সেই ব্যাকগ্রাউন্ডই ছিল না। হি ওয়াজ নোবডি টু প্রোক্লেম, কারণ ওনার তো রাজনৈতিক সেই ধারাবাহিকতা ছিল না। কিন্তু আবার আপনি যদি বলেন এটা একটা ঘোষণার পাঠ মাত্র,
স্ক্রিপ্টটা আবার সেটা বলে না। একজন পাঠকের স্ক্রিপ্ট ওই রকম হয় না যে জিয়াউর রহমান ব্লা ব্লা ব্লা। সুতরাং ইট ইজ সামথিং ইন বিটুইন। এটা নাইদার প্রোক্লেমেশন হিসেবে ঘোষণা, নাইদার পাঠক হিসেবে ঘোষণা, এটা ইন বিটুইন। এটা নিয়ে কিন্তু বিএনপি গৌরব করতে পারবে। আর বাকি সব কিন্তু আওয়ামী লীগ স্বীকার করে না, আওয়ামী লীগ স্বীকৃতি দিয়েছে। প্রথম বীরুত্তম উপাধি বঙ্গবন্ধুই তাকে দিয়েছেন, জীবিতদের মধ্যে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার পুরস্কার। জিয়াউর রহমান জীবনে কি পান নাই? আমি যদি ন্যূনতমটাই ধরি যে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ, ভাই আপনি বলেন আর কার এই সৌভাগ্য হয়েছে এই স্বীকৃতি পাওয়ার যে বঙ্গবন্ধুর পক্ষে পাঠ? আমি আওয়ামী লীগের এটাই ধরে নিলাম। আপনি যদি ধরেন যে বাংলাদেশের 7.5 কোটি মানুষের মধ্যে মাত্র 1.5 থেকে 2.5 লক্ষ লোক সশস্ত্র যুদ্ধ হতে পেরেছিল, জিয়াউর রহমান তো তাদের একজন, কেউ সন্দেহ করে না। তাদের মধ্যে আবার উনি ছিলেন সেক্টর কমান্ডার, 11 জনের একজন। তাদের মধ্যে আবার 4 জন হয়েছিলেন ফোর্সেস কমান্ডার, তার ফোর্সটাই ছিল সর্বপ্রথম গঠিত হওয়া জেড ফোর্স। সেই গৌরবটা দেখেন। আবার এই 4 জনের মধ্যে তিনি সেই সৌভাগ্যবান যিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করতে পেরেছেন। আপনি যদি এইভাবে দেখেন, আপনি কিন্তু বঙ্গবন্ধুর সাথে আলোচনাটাকে না এনে অন্য বাকি সবার মধ্যে জিয়াউর রহমানের কিন্তু একটা অতি উচ্চ স্থান হয়, which should be more than enough বিএনপির সেলিব্রেশনের জন্য। বিএনপি যে গৌরব করবে তা একটা মুক্তিযোদ্ধার দল হিসেবে। আমি এটা শুধু উদাহরণ হিসেবে বললাম, এরকম অনেকগুলি জায়গা আছে যেখানে যুদ্ধাপরাধীদের ব্যাপারে এবং অন্যান্য অনেক বিষয়ে, জামাতের ব্যাপারে একটা অ্যাডজাস্টমেন্ট বিএনপিকে সম্ভবত ধাপে ধাপে করতে হবে, তাহলে সে লাভবান হবে। ধন্যবাদ। আবার পরে আসবো। আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে হুসাইন বলছি। বলুন। আমার প্রশ্নটা ওই আলোচকদের সাথে, সম্মানিত আলোচকদের কাছে, বিশেষ করে যে সম্মানিত বিএনপি নেতার কাছে, সারা দেশ থেকে ডাকডোল পিটিয়ে নেতাকর্মীদের ঢাকায় এনে যে কাউন্সিলটা করা হলো, সেখানে সব টোটাল ডিসিশনটা হচ্ছে সবকিছু নেত্রী করবে। তাহলে এত অর্থ খরচ করে এই লোক দেখানো এই কাউন্সিলের আয়োজনের প্রয়োজন কি ছিল? বিএনপি নেতৃত্ব অফিসে বসেই কমিটি সব করতে পারতেন। ধন্যবাদ। আচ্ছা, বিষয়টা আসলে যেটা ছিল আজকে প্রাপ্তি, সেই প্রাপ্তি নিয়ে আমাদের নয়নদা অনেকগুলো কথা বলে বেড়েছেন। এগুলো উত্তর না দিলে কিন্তু জনগণ একটু বিভ্রান্ত হতে পারে। প্রথমে উনি বলেছেন তথাকথিত আন্দোলন, এটা তথাকথিত নয়। আমাদের দেশের মাটির জন্য, দেশের মানুষের জন্য একটা অগণতান্ত্রিক সরকার, 153 জন সংসদ সদস্য যেখানে বিনা প্রেসিডেন্টে নির্বাচিত হয়ে সরকার গঠনের প্রক্রিয়া শেষ করে ফেলে, সেই সরকারকে গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্য আন্দোলন, প্রতিষ্ঠার জন্য আন্দোলন, এটা তথাকথিত নয়। উনি অনেকগুলো কথা বলে বলেছেন, এর উত্তর একটা করে দিতে হয়। যে উনি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের তুলনা করা যায় না। আমি একটা জিনিস বুঝতে পারি না যে জিনিসটা এখানে এত ছোট করে কেন দেখা হচ্ছে। আজকে পত্রিকা অনেকগুলো দেখা বলা হয়েছে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কিনা সেটা সন্দেহ তাদের আছে। সেটা উত্তর উনি দিবেন না, যেহেতু উনি আওয়ামী লীগ করে না। উনি একজন বিশ্লেষক হিসাবে, পত্রিকার সম্পাদক হিসেবে ওনার ভিউজটা বলেছে। আমি একজন বিএনপির কর্মী হিসেবে আমার ভিউজটা আপনাদের মাধ্যমে, সময় টিভির মাধ্যমে তুলে ধরতে চাই। উনি বলেছেন খালেদা জিয়ার জন্মদিন শেখ মুজিবুর রহমানের সেই মৃত্যুবার্ষিকীতে পালন করা ঠিক নাই। সেদিন কি 15 আগস্ট 1975 সালে কেউ কি জন্মগ্রহণ করে নাই? কেউ কি সেদিন? আমি আপনার কথা তর্ক করি নাই। একটা জাতীয় নেত্রী এবং একটা, আপনি ওনাকে জাতীয় নেতা বলছেন, অবশ্যই উনি জাতীয় নেতা, ওনার অবদান আমরা কোনোদিনও বিএনপি অস্বীকার করি না। গতকালকে জাতীয় নেতা মানে খালেদা জিয়া জাতীয় নেতা, খালেদা জিয়া জাতীয় নেতা এটা পালন করতে পারে না। কিন্তু জাতীয় নেতার যদি জন্মদিন ওদিন হয়ে থাকে, আমি যদি একটা দলের কর্মী হিসেবে একটা ফুলের শুভেচ্ছা তাকে দিই, এটাতে যদি শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী অবমাননা করা হয়, আমি সেটা মনে করবো যে এটা আমাদের প্রতি অন্যায় এবং অবিচার করা হচ্ছে। আপনার এই বিষয়ের পরে আপনি আরেকটা কথা বলেছেন যে আমরা 21শে আগস্ট আমরা মানি না, জাতির জনক মানি না। আমাদের নেত্রী, আপনার মনে পড়ে যে আমাদের নেত্রী, আমাদের নেতা বঙ্গবন্ধুর কবর পর্যন্ত জিয়ারত করেছে। কিন্তু আপনি বলেছেন যে আমরা খালেদা জিয়ার জন্মদিন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছবি দিয়ে সাংবাদিক বলবেন যে আমি শ্রদ্ধাবোধ জানাই। এই শ্রদ্ধাটুকু করার জন্যই তো বেগম খালেদা জিয়া বক্তব্যে বলেছিলেন যে আসেন আমরা দুই নেতাকে কোথায় কাকে বসানো যায়। মাওলানা আব্দুল হামিদ খান বাসানি আছেন, শেরে বাংলা আছেন, সরওয়ার্দী আছেন,
এদের কথা আমরা চিন্তা করি। সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত দুঃখজনক, একটা প্রবীণ রাজনৈতিক দলের নেত্রী, প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের কাছে থাকেন, ব্রিজটা পর্যন্ত উঠে নিয়ে গেছেন। এবং আজকাল আমরা শুনতে পাচ্ছি যে একটা প্রাক্কলের কথা, একটা এটাকে কি বলে ডিজাইনের কথা বলে জিয়াউর রহমানের কবরটা উঠিয়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে। যেহেতু তারা সবকিছু পারে, তারা এটাও করতে পারে। এটা বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ যখন করতে পারে, বেগম খালেদা জিয়ার ছেলেকে একটা সেনাবাহিনীর প্রধান, বীর উত্তম, স্বাধীনতার ঘোষক, তার ছেলেকে একটা কবরস্থানের জায়গায় যখন সেখানে দিতে পারে না, বনানীতে দিতে হয়েছে, সেটাও তারা করতে পারে বলে আমি বিশ্বাস রাখি। সে কারণে আমি এই কথাগুলো এই জন্য বলতে চাচ্ছি যে আপনার 2-3টা জন্মদিন বা বিএনপির জন্ম সেদিন হয় নাই। হ্যাঁ, আপনি যেদিন জিয়াউর রহমান চট্টগ্রাম বেতারকেন্দ্র থেকে, কালুঘাট বেতারকেন্দ্র থেকে আমি মেজর জিয়া বলছি, তার পরবর্তীতে আবার শেখ মুজিবুর রহমানের পক্ষের কথাটাও বলেছি। এই বিষয়ে আমি শুধু এটাই বলতে চাই, জিয়াউর রহমানকে জিয়াউর রহমানের স্থানে রাখেন, শেখ মুজিবুর রহমান সাহেবকে তার স্থানে রাখেন, তাহলে অবমাননা কেউ করবে না। আপনি দেখেন এই ইতিহাস, বাংলাদেশের এই পার্লামেন্টের ইতিহাস, আমি তো কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার নেত্রীর কারণে। আমি দেখেছি কে কতবার জিয়াউর রহমানকে গালি দিয়েছে, কে কতবার আমাদের দল থেকে শেখ মুজিবুর রহমান সাহেবকে গালি দিয়েছে, এটা আমি দেখিনি। এটা হিসাব নিকাশ পার্লামেন্টে আছে। আজকে আমি আমার শেষ করতে যেমন অনেকগুলো কথা বলেছে, সেখানে আমি মনে করি যে প্রাপ্তিটা আজকে জিয়াউর রহমান সম্বন্ধে বলা হয়, সেদিনকে আওয়ামী লীগের কোনো বন্ধু ছিলেন না, যিনি 7ই মার্চের ভাষণের উপরে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে, গানের উপর স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু আওয়ামী লীগের কোনো কি বন্ধু সেদিন ছিল না যে শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা করা? সেদিন তো কাউকে খুঁজে পায়নি। উনি বলেছেন যে মেজর জিয়া, বা তখন এটা ওনার এই রাজনীতিবিদের ধারা হিসাবে উনি আসতে পারেন না। আপনি আমাকে শেষ করতে দেন। সেই কারণে আমি মনে করি যে সেদিন না আরো হয়েছে, সেটা আবারও বলা হয়েছে, আমি অন বিহাফ অফ শেখ মুজিব এই কথাটা উনি বলেছে, আমরা অস্বীকার করি না। কিন্তু সেদিন যদি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাটা ওনারা স্বীকার করে নেন, আপনি বলছেন পাঠক হিসাবে না, আপনার কথা ঠিক আছে, আমি তো বিনোদ পোষণ করতেছি না, তাহলে আজকেই কেন পত্রিকা বলা হলো যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কিনা? তাহলে আপনি বলতে বলতে আমার পিঠ যখন দেয়ালের থেকে যায়, তখন আমাকে কথা বলতে হয়। কথা বললে হয় আমার মামলা, কথা মানলে হবে আমার হামলা, কথা বললে আমি হব গুম, কথা মামলায় হবে আমাকে হত্যা করা। আজকে বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে, সে অবস্থার প্রেক্ষিতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই 6ষ্ঠ কাউন্সিলের বক্তব্যটা আমার মনে হয় নাইম বা আমরা আপনার পত্রিকায় লিখেছেন, আমরা উঠিয়ে ধরেছি। এবং আমাদের যে ভিউজগুলো দেওয়া হয়েছে, যে পরিকল্পনাগুলো উপস্থাপন করা হয়েছে, সেগুলো এখন আমরা ধীরে ধীরে ওগুলাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে যখন নেতারা নির্বাচিত হবে, তখনই জনগণের কাছে আমরা এটা নিয়ে পৌঁছবো। আসেন, উনি ভাই আরেকটা কথা বলেছে যে বিচার বহির্ভূত হত্যা, যুদ্ধ অপরাধীদের বিচার, মানবাধিকার লঙ্ঘিত, এটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা না। উনি একজন সম্পাদক এক পত্রিকার, আমি শ্রদ্ধার সাথে ওনাকে বলবো, সারা বাংলা পৃথিবীর পত্রিকাগুলোতে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো এই গণমাধ্যমে উঠে দেওয়ার কারণে কি আপনাদের গণমাধ্যমের কতগুলো টেলিভিশন বা কয়েকটি পত্রিকা বন্ধ করে একজন পত্রিকার সম্পাদককে বিনা অপরাধে রাষ্ট্রদ্রোহী মামলা সাজা পাওয়ার পরও গ্রেপ্তার করে রেখেছেন? সেই বিষয়গুলো আজকে যদি এখানে আসতো আমি খুশি হতাম। সে কারণে আমি মনে করি একটু যদি আমরা আজকের বিষয়ের উপর আসি, আপনি ওইভাবে বলতে গেলে কিন্তু অনেক কথা হয়তো দিবেন। তো আপনি যদি এই যে দর্শকরা যে প্রশ্ন করেছেন যে যদি বেগম খালেদা জিয়া এই কমিটি গঠন করবেন, তাহলে আর ঘটা করে সারা দেশ থেকে, সেটা উত্তরটা সংক্ষিপ্ত ভাবে এটা দিতেছে। আমার ভাই রাজনৈতিক কর্মী কিনা আমি জানি না, ওনার পরিচয় কোন জেলা থেকে কথাটা বলেছে। 2টা প্রশ্ন আজকে সময় টিভি আমরা পেয়েছি, 2টা প্রশ্নকে আমাকে উদ্দেশ্য করে করা হয়েছে। সেই জন্য আমার মনে হয় আমি একটু শেয়ার করে একটু সময় 1 মিনিট বেশি নিতে চাই। যে ভদ্রলোক এই প্রশ্নটা করেছেন, আপনার টেলিফোনে হয়তো বা ওই দুজনের সুযোগ পাচ্ছেন, কারণ আমি অনেক সময় আপনাদের টেলিফোনে পাই না, আপনার অনুষ্ঠানটা আমি দেখি, অনেক চেষ্টা করি, পাই না, কিন্তু ওনারা সৌভাগ্যবান পেয়ে গেছেন। দুজনেই প্রশ্ন আমার কাছে, যেহেতু আমি বিএনপি আর দুজনে একজন বিজ্ঞ পেশাজীবী
লোক। আপনি মূল আকর্ষণ। না না স্যার, আপনারা পেশাজীবীটা আপনাকে প্রশ্ন, আমি আমার বন্ধুকে বলতে চাই, বন্ধু আওয়ামী লীগের যখন সম্মেলন হয় এত আপনারা নিষ্কে বৃহত্তম রাজনৈতিক দল মনে করেন, একই অবস্থা সেখানে হয়। এখন কালকে যদি নির্বাচন আমাকে করতে হইতো, আমার উল্টা প্রশ্ন সরকারের কাছে, সরকার যদি এত গণতান্ত্রিক হয়ে থাকে, সরকার যদি এত বাংলাদেশের সপক্ষে মুক্তিযুদ্ধের সপক্ষে লোকে হয়ে থাকে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য মাত্র 800 থেকে 900 সিট বসতে পারে এমন জায়গা 3000 কাউন্সিলের জন্য বরাদ্দ দিতে পারে কিনা আমার বন্ধুর কাছে প্রশ্ন, যদি উনি আওয়ামী লীগ সমর্থক হয়ে থাকেন বা বুদ্ধিজীবী ইলেকশনটা করতে পারেন। না, সেটা আমি বুঝাতে চাচ্ছি। সে কারণে আপনি যদি আমাদের 386 জন আরো বাড়ছে সংবিধান সংশোধন করে একটা করে যদি নির্বাচন করতে যাই, প্রতিদ্বন্দ্বী হবে। কারণ আমি যদি সদ্দুল স্যার যদি ভাইস প্রেসিডেন্ট দাঁড়ায়, আমিও ভাইস প্রেসিডেন্ট দাঁড়াবো, দুজনে হয়ে গেল, তাহলে আমাকে সেখানে ঘন্টা বা 3 দিন ধরে এই অনুষ্ঠানটা আমাদের করতে হবে। তাই সেখানে আমি শুধু আমার এই পর্যায়ের শেষ বক্তব্য করতে বলতে চাই। কালকে আমার কাউন্সিলর এক বন্ধু একটা সুন্দর বক্তব্য রেখেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। আমি মনে হয় কালিয়াকোর বা কোথাকার, আমার খুব ভালো লেগেছে বক্তব্যটা, যে আমরা এখন আর টেস্ট খেলতে চাই না, আমরা আর ওয়ানডে খেলতে চাই না, আমরা এখন T20 খেলতে চাই। সেই T20-র জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী আবুসের নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী যে বক্তব্য উপস্থাপন করেছে, আমি আমার সহযোগী দলের পক্ষ থেকে এটাই বলতে চাই, সমালোচনা না করে ভিশনটা আপনারা বলছেন আপনার থেকে নিয়েছি, ঠিক আছে। এটা নরেন্দ্র বলেছে যে মুক্তধারার অর্থনীতি জিয়াউর রহমান থেকে আপনারা নিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী ধারণার মূল শক্তিটা আপনারা আমাদের থেকে নিয়েছেন। আপনারা যদি মনে করেন ভীষণ আপনাদের থেকে নিয়েছি, আপনারা বলেছেন 2021 সালে এটা একটা উন্নয়নশীল দেশ হিসেবে হবে। আমরাও টার্গেট করেছি যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন এদেশে দিতে পারে, যদি হতে পারে, তাহলে আমরা মনে করি আমার ভোট আমি যদি সঠিক জায়গায় দিতে পারি, আপনার মাধ্যমে আপনি যদি নির্বাচন কমিশন হন, তাহলে আমরা সেদিন ক্ষমতায় গিয়ে আমাদের গতকালকে যে বক্তব্য, সেই বক্তব্যগুলো আমরা একে একে আমরা আশা করি আমরা সফল হতে পারবো। জি, ধন্যবাদ। অধ্যাপক ডক্টর ফজলুর রহমান, আবার আপনার কাছে আসবো। একটা বিষয় বারবার উঠে আসছে বিএনপির রাজনীতি প্রসঙ্গে, যে জামাতের সাথে তাদের যে সংশ্লিষ্টতা, এবং সম্প্রতি বিএনপির খালেদা জিয়া সহ কয়েকজন নেতার যে বক্তব্য মুক্তিযুদ্ধ সম্পর্কে, 71-এর শহীদদের সংখ্যা সম্পর্কে বা বুদ্ধিজীবীদের সম্পর্কে, এতে একটা নেতিবাচক প্রভাব পড়ছে বিএনপির উপর, এটা বলা হচ্ছে। তো এই অবস্থা থেকে বিএনপি অনেকেই বলছেন যে বেরিয়ে আসতে হবে, কারণ বাংলাদেশের মানুষ চায় যে বাংলাদেশে যেই দলই রাজনীতি করুক, সরকারি দল বা বিরোধী দল, তারা অন্তত মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হবে। তো বিএনপির কথাবার্তায় মনে হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের পথ থেকে অনেক ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছে, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে। আপনি কি বলবেন? আমার তো মনে হয় না বিএনপি তো মুক্তিযুদ্ধ সমর্থক দল। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু পরে উকিল সাহেব ব্যাখ্যা দিয়েছেন পরে কেন কিভাবে কোন কনসেপ্টে বলেছেন কথাটা। অনেক বিভিন্ন পত্রপত্রিকা কিংবা বইতে বিভিন্ন সংখ্যা লেখা আছে, সঠিক ছিল। স্বাধীনতার 5 বছর পরে, আমি যেটা বলছি আপনাকে, স্বাধীনতার এত বছর পরে এখানে 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে বলা হয়েছে, এবং এটা কিন্তু কেউ সেখানে এত বছর পরে এটা নিয়ে প্রশ্ন করেন না। বুদ্ধিজীবীদের সম্পর্কে যে গয়েশ রায় যে আমি ঠিক করেন, এগুলো হয়তো বা এগুলো বলা উচিত ছিল না আমি মনে করি। আর বেগম জিয়া মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে, এটা কিন্তু কল্পনা করা যায় না, এটা অসম্ভব। সেই দলে জিয়া রহমানের পত্নী ছিলেন, পত্নী, তারপরে মুক্তিযোদ্ধার দেখেছেন, সবকিছু যারা দেখেছে তারা কেউ বলতে পারে না জাতি এটা কোন গ্রহণ করবে। জামাতের সাথে যে সম্পর্ক, জামাতের সম্পর্ক গতকাল কি বলেছে, ওরা জনসম্বন্ধে কিছু বলেছে, যার সম্পর্ক অবস্থা ছিল আওয়ামী লীগের সাথে ছিল না, জনসম্পর্ক ছিল না। তো আমাদের সেটা কতটা আছে জানি না আমি, ওরা কি বলবে, ওরা একটা ইলেকট্রিক অ্যালায়েন্স হতে পারে ওদের মধ্যে, জানি না। যদি নিবন্ধিত দল যদি হয়ে থাকে,
হয়ে যে থাকে ইলেকশন পর্যন্ত কি এলাইতে যাবে, কারা যাবে, হয়তো আওয়ামী লীগ সরকার যেতে পারে যদি ওই যে করে দেয়। ধন্যবাদ ধন্যবাদ। নাইমুল ইসলাম খান, আপনি কি আর কিছু বলবেন? আমি এই জায়গাতে আমার তো তাদের বলার কথা ছিল এখানে, জলিত বলেছেন, সাহেব বলেছেন, বিভিন্ন কোনি যে বক্তৃতা খুব ভালো ভালো দেখতে পারেন নাই, বিভিন্ন গোষ্ঠীর দাবি ক্ষতি খেয়ে যাবো, গোষ্ঠীর দাবি তুলে ধরেছে, না বলেছে নেগেটিভ বলতে বলা হয়েছে। আর হলো সবকিছু বলেননি, লট অফ থিংস যে হয়তো মানে কয়েক হাজার পৃষ্ঠা লেগে যাবে আর সব বলতে, সব বলা তো যায় না, সবকিছু সম্পূর্ণ ভুল বুঝেছেন। খালেদা জিয়া নিজে বলেছেন এটা খসড়া, আমি সেটা বলেছি। কি বলেছেন না নিজে বলেছেন, আমি খসড়া কথা অর্থ বুঝি আর খসড়া কথা পার্লামেন্ট বাই ক্যামেরা রেজিস্ট্রেশন ওটা অবশ্যই খসড়া, উনি তো বলতে পারেন না। উনি বলেছেন এই যে ফাইনালাইজ করে মিডিয়াতে উপস্থাপন করবেন, উনি নিজে বলেছেন আমাদেরকে কিছু বেনিফিট অফ ডাউট, বরং আমি পজিটিভ ভাবে ওনার পিরিয়ডে যে জুডিশিয়াল ক্লিনিং হয়েছে এটার তো দায়িত্ব নিতে হবে। তার এই বক্তব্যের বিশ্বাসযোগ্যতার জন্য তার সময়ের বিচার বহির্ভূত, এবং আমিও ইতিবাচক ভাবে ওয়েট করছি, যখন চূড়ান্ত ভাবে আসবে তখন হয়তো এগুলি থাকবে। আমি শুধু বলি, খালেদা জিয়া কিন্তু আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে একটা নতুন সামাজিক সন্ধির কথা বলেছেন, এবং আমি এই জন্যই বলছি যদি এটা সামাজিক সন্ধি আমাদের করতে হয়, আমাদের যেমন এরশাদ বিরোধী আন্দোলনের একটা সামাজিক সন্ধি হয়েছিল, কিন্তু 3 দলীয় জোটের একটা রূপরেখা, সেটা ছিল ওই সময়। এখন আমাদের একটা নতুন সামাজিক চুক্তির প্রয়োজনীয়তার কথা অনেকেই বলেন। আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে আজকে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে শেখ হাসিনা বাদে নির্বাচনের কথা বলে বেগম জিয়া ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন কিনা, এই ব্যাপারে মানে শেখ হাসিনা বাদে নির্বাচনের কথা বলে আমি আবারও বলি যে এইখানে আমি আসলে ওই কথাটাই বরং আনফরচুনেটলি ভালোভাবে প্রস্তুত না, এই কথাটা কি ছিল। তবে আমি এখানে বলছি, ফারুক ভাই বরং অ্যাড্রেস করুক এটা, কিন্তু আমি এটুকু বলছি যে সামাজিক চুক্তিটা যদি হতে হয় তাহলে আমি কিন্তু বলি নাই যে খালেদা জিয়া 15ই আগস্ট জন্মদিন পালন করবেন না। আমি বলেছি এটা কিভাবে কয়েকজন জাতীয় নেত্রী হিসাবে বিএনপি কিন্তু সবসময় বলে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড কি তারা সমর্থন করে, তারা তো নিন্দাই জানায়। আপনি ফারুক ভাইয়ের ইন্টারভিউ নিলে উনিও বলবে যে কোনো হত্যাকাণ্ডই নিন্দনীয়। তো নিন্দনীয় যখন ওই দিন সকালে একটা ফুল দিয়ে এই নিন্দার কথাটা তো বলা যায়, তাহলে কি হয়, ওই যে সামাজিক সন্ধি আমাদের যে দরকার হবে, সেই জায়গায় আওয়ামী লীগ অনেক অ্যাডজাস্টমেন্ট করেছে 21 বছরের ক্ষমতার বাইরে থাকার কারণে, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছিল। এখানেও কিন্তু সেই এনভায়রনমেন্ট এখন চেঞ্জ হয়েছে গত 8-9 বছরে, কারণ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, অনেকের ফাঁসি হয়ে গেছে, আরো অনেকের ফাঁসি হবে, সাজা হবে, একটা বাস্তবতা পাল্টে গেছে। এই পরিবর্তিত অবস্থায় বিএনপি অ্যাডজাস্ট করবে, এবং আমি ইতিবাচক ভাবেই দেখছি যে এই সম্মেলনের অনেক কথায় ইতিবাচকতার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে, যদিও আমরা কমপ্লিটটা পাই নাই। যেহেতু এটাকে খসড়া বলা হচ্ছে, আমি ওয়েট করার পক্ষপাতী যে চূড়ান্তটাতে এই জিনিসগুলিকে অ্যাড্রেস করা হবে, এবং সেটা যদি করা হয়, সুনীতি সুশাসনের কথা বলেছেন উনি আসলে প্রচুর কথা বলেছেন। এই কথা তারপরেও কিছু অবশিষ্ট রয়ে গেছে, এবং সেই আলোচনার মধ্যে আমি সত্যি সত্যি ওই শব্দটা মিস করেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে একেবারেই একটা রাজনীতির সুবাতাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ঘটনাটার সাথে সন্তানকে বাঁচানোর জন্য বলির পাঠা বানানো হয়েছে ব্যাংক গভর্নরকে, এই কথাটাও একটু উস্কানিমূলক, পুরো পরিবেশে যা ছিল না। তো এই কথাটা আমি সত্যের আলোচনায় এখন যাওয়ার সময় না। আমি বলছি যে কাউন্সিল অধিবেশনে এইরকম একটা উস্কানি এবং আক্রমণাত্মক বক্তব্য দেওয়া, এবং আপনিও যে প্রসঙ্গটা তুললেন যে শেখ হাসিনাকে বাদ দিয়ে, এটা যদি তারা ক্লারিফাই করে দেন যে ইট ওয়াজ স্লিপ অফ টাং, এটা ওইভাবে মিন করা হয় না, আমরা সেটাই আশা করব। নইলে
মানে খালেদা শেখ হাসিনাকে বাদ দিয়ে আগামীতে কোনো নির্বাচনের কথা বললে শেখ হাসিনা তখন বলবেন তার মৃত্যু ছাড়া তো এটা সম্ভব না, তাহলে কি তার মৃত্যুর আয়োজন চলছে, এই প্রশ্নটা উঠেছে। ফারুক ভাই এটা অ্যাড্রেস করেন। সেখানে শোনেন না প্লিজ, এখানে একটা জিনিস বলেছেন আপনি, সদ্দুল স্যারকে বলেছেন যে জামাতে ইসলাম সম্বন্ধে আপনার যে জোট বা যুদ্ধ অপরাধী, সেখানে আমি একটু মনে করে দিতে চাই আপনাকে 1986 সালে যখন আওয়ামী লীগ একা একা হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচন করতে গেল তখনও জামাতকে নিয়ে সাথে গেল, কয়েকজন সিট তারা তখনও পেয়েছে। 1996 সালের তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের জন্য তখনও জামাতকে তাদের সাথে ছিল। আমরা বলেছি যুদ্ধ অপরাধীদের বিচার চাই, তবে তবে স্বচ্ছ আন্তর্জাতিক মানসম্মান, এই বিষয়ে একটা ক্লিয়ার করতে চাই। আরেকটা জিনিস আপনি দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা বক্তব্য আমি প্রাথমিকতা বলতে চাই যে ক্ষমতা বেহেশত আর দুর্যোগের দূরত্বের মধ্যে চলে গেছে। যারা আজকে ক্ষমতা আছে বেহেশতের থেকে এটা বুঝাতে চাচ্ছিল হয়তো বা যে ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতা ছাড়ার পর যে কষ্ট দুর্যোগের মতোই, সে কষ্ট থেকে মানে নিষ্কৃতি পাওয়ার জন্যই তারা আজকে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। আরেক মিনিট, 2 সেকেন্ড। আরেকটি জিনিস উনি বলেছে যে বিরোধী দলের মর্যাদা অধিকার রক্ষার জন্য সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা ঐক্য সৃষ্টির জন্য যে একটা আহ্বান উনি জানিয়েছেন, সে আহ্বানটা সাড়া না দিয়ে উল্টো কথা বলছেন যে শেখ হাসিনা বাদ। মানে কি আমরা বারবার একই কথা বলছি, আল্লাহ পাক ওনাকে 1000 বছর হাত দেখ, বিএনপিটা চায় না, কিন্তু আমরা যে গণতান্ত্রিক সরকারি আন্দোলনের গণতন্ত্রের জন্য আমার ভোট আমি দিব, সেই জন্যই শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়, এই কথা। জয়নুল ফারুক, আমাদের সময় শেষ। আসলে সবকিছু মিলিয়ে আমরা যদি বলি যে একটা কঠিন সময়ে বিএনপি যে জাতীয় কাউন্সিলটা নির্বিঘ্নে করতে পেরেছে, এইটাই একটা বড় প্রাপ্তি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি। কিন্তু অনেক সময় দৈনিক প্রকৃতি আঘাত হানে আমাদের নির্মাণে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আলট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চতাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আলট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো। ভোক্তা অধিকার আইনটা কি? না, আমার আইডিয়া নেই। গ্রাহক পর্যায়ে ভোক্তা অধিকার আইন সম্পর্কে জানার পরিধিটা মোটামুটি এমনই। আমার টাকাই নেওয়ার দরকার হয় না, আধিকার টাকাই নেই। কি করার নাই বলতে গেলে এটা তো রাষ্ট্রকে দেখতে হবে। ভোক্তা অধিকার আইনে যদি কোনো ফাইন হয় তাহলে তার 25% অভিযোগকারী পাপ। এই কথাটা 0.1% লোকে জানে বলে আমার মনে হয়। T20 বিশ্ব আসরে এবারের কুইজ, বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে বিজয়ী হবে কোন দল? এ বাংলাদেশ, বি অস্ট্রেলিয়া। যে কোনো মোবাইল অপারেটর থেকে যতবার ইচ্ছে SMS করুন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KS, স্পেস দিয়ে আপনার সঠিক জবাব A অথবা B পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঠিক উত্তর সর্বোচ্চ SMS করে জিতে নিন স্মার্টফোন এবং সময় টিভিতে খেলার সময় অনুষ্ঠানে আপনার অনুভূতি জানানোর সুযোগ। বিস্তারিত জানতে ভিজিট করুন সময়নিউজ.tv।
বাড়ি মধুর হাড়ি পাওয়ার্ড বাই ড্রিঙ্কিং। আমি কনে, আমি বস। আরে ছেলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি মধুর হাড়ি। বাজার ওয়েদারকোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোফোর্সকে পূরণ করে, ফলে আপনার বাড়ি থেকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। ম্যাডাম, প্রাণঘাতী মশা কি আর সাইরেন বাজিয়ে আসবে? এই নিন ACI এরোসল। প্রাণঘাতী মশা তো আর আলাদা করা যাবে না, তাই মেরে ফেলুন সবগুলোকে। ACI এরোসল, the most effective insect killer। নতুন ACI এরোসল হ্যান্ডিক্যাপ এলো মাত্র 99 টাকায়। এই ট্র্যাজিক সিনারিও থেকে মুক্তির একমাত্র উপায় RSL ইলেকট্রিক কন্ডুইট পাইপ। RSL ইলেকট্রিক কন্ডুইট পাইপ, হ্যাসেল ফ্রি লাইফ। সুগার ফিরিয়া খেলো তোলা পারবে ছাড়া হয় কি সরিষার তেল। ঝাঁজ ছাড়া আবার সরিষার তেল হয় নাকি? সেটা হলো অন্য কিছু হতে পারে, সরিষার তেল না। সরিষার তেল মানে ঘানিতে ভাঙা দেশি সরিষার আসল ঝাঁজ, আর ঝাঁজ মানে তীর খাঁটি সরিষার তেল। আধুনিকতার নামে সবকিছু হারিয়ে ফেলা ঠিক না। তীর সরিষার তেল, দেশি ঝাঁজ, দেশি স্বাদ। ঘর রবে ঘাটি, ঘর রবে ঘাটি,